নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদী ভাঙন অব্যাহত, নদী গর্ভে তলিয়ে যেতে বসেছে জমি বাড়িঘর। রাজবংশী ভোটে নতুন সমীকরণ, অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসছে বিস্তারিত খবরে। মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর তিনি বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে যান দেখা করার জন্য। এরপরেই হাসিমারা হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। मीडिया देखा যাচ্ছে না, আপনারা সাইড হয়ে যান, সাইড হয়ে যান প্লিজ। বলি স্যার একটু খাই প্লিজ প্লিজ। এই কিচেন থেকে পাচ্ছে না, আর একটু সাইড হন। থ্যাংক ইউ। ইসিসিএন খবর দিনহাটা। নদী ভাঙন অব্যাহত, নদী গর্ভে তলিয়ে যেতে বসেছে জমি বাড়িঘর। আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। এই বুঝি কখন নদী গ্রাস করলো একমাত্র মাথা গোজার ঠাইটুকু। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারকোদালি 1 গ্রাম পঞ্চায়েতের লাঙ্গুল গ্রাম এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় 3 বছর থেকে এই ভয়ঙ্কর ভাঙন চলছে। গ্রামবাসীরা বারংবার গ্রাম পঞ্চায়েত থেকে সেচ দপ্তর এমনকি বিডিও অফিসে লিখিত অভিযোগ জানানোর পরেও মেলেনি সুরাহা। গ্রামবাসীদের দাবি, গত বছর সেচ দপ্তরের তরফ থেকে শুধুমাত্র বাসের পাইলিং করে ভাঙন রোধ করার চেষ্টা করা হয়েছিল। তবে এবছর লাগাতার বৃষ্টির জেরে বৃদ্ধি পেয়েছে রায়ডাক নদীর জল। তার ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে লাঙ্গল গ্রাম এলাকার বাসিন্দারা। কখন বুঝি নদী গর্ভে বিলীন হয়ে যায় বাড়িঘর। ইতিমধ্যে চলাচলের একমাত্র রাস্তা চলে গিয়েছে নদী গর্ভে। বাজার ঘাট, বাচ্চাদের স্কুল যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে আজ ভাঙন এলাকা পরিদর্শনে আসেন তুফানগঞ্জ 2 নম্বর ব্লক বিডিও ডালকি লামা। জল বাড়ছে আর কখন জল যাবে সে বান ভেঙে সেটা বলতে পারতেছি না, কিন্তু একটা করে শুধু ছাপড়া ঘরে ওইটা চলে গেলে আমাদের আর কিচ্ছু থাকতেছে না। বাড়ি ভাঙার আতঙ্কে রয়েছেন? হ্যাঁ। এখন কি পরিস্থিতি রয়েছে এখানে? এখন যে জল বাড়ছে, যে বানটা ভেঙে যাচ্ছে, রাস্তাটা ভেঙে যাচ্ছে। কাউকে জানাননি আপনারা এই বিষয়ে? ভিডিও আসছিল। কি চাচ্ছেন এখন? এখন বলছি আমরা যে আমাদের বানটা ঠিক করে দিক, পাথরে বাদ দেওয়া হোক। হ্যাঁ, পাথরে বাদ দিয়ে দিক। নাহলে তো 150টা বাড়ি আছে, এখানে অনেক বাড়ি আছে, নাহলে বাড়িগুলো আমার সাথে সর্বনাশ হয়ে যাবে। আমাদের তো গরিব মানুষ, কোনো উপায় নেই। এই যে বাজার ঘাট, বাচ্চাদের স্কুল কিভাবে যাতায়াত করছেন? বাচ্চারা যাইতে পারছে না, তো এসে প্রাইভেটে যাইতে পারলো না, যে রাস্তা ভাঙা। কি কি সমস্যা? সমস্যা এরকম, যে বন্যার সময় এইটুকু করে ভাঙে, এমন ভাঙন ভাঙে রাস্তাঘাট সব চলে যায়। এখন বাড়ি ভাঙার সম্ভাবনা চলছে। কি দেখলেন? এটা কি, আমরা তো এইখানে বসবাস করে আসতেছি এই কষ্ট করে, ইদানিং যা ভাব ধরে গেছে, এখন বাড়িও মনে সম্ভবত ভাঙবে। স্কুল, একটা প্রাইমারি স্কুল আছে পাশেই, সেটাও মনে ভাঙবে। এখানে ব্যাগার খাতা লাঙ্গল গ্রাম যুক্ত আছে, পরিবার আছে অনেকগুলা, এগুলো সব ভাঙতে পড়ে যাইতেছে। পাশে একটা প্রাইমারি স্কুল আছে, ওটা ভাঙতে পড়ে যাইতেছে। রেল স্টেশন পাশাপাশি। কাউকে জানাননি? হ্যাঁ, এডিও সাহেব আসছিল, ভিডিও সাহেব আসছিল, দেখে গেছে। আজকেও আসছিল। কি আশ্বাস দিলেন? উনি ওই প্রাথমিক পাইলিং করার জন্য আশ্বাস দিয়ে গেল, এর মধ্যে নাকি কাজ শুরু হবে 2 দিনের মধ্যে বলে গেল। হ্যাঁ, আজকে পাইলিং এর জন্য অর্ডার দিয়ে গেল। আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি ভাঙনটা পুরোটা বন্ধ করার জন্য, পাথরের জন্য। হ্যাঁ, পাথরের বোল্ডার দিয়ে। নিচে তো আটকানো যাইতেছে না, বাস দেওয়া আছে ইতিমধ্যে, গতবারও দিয়ে দিয়েছে, এবারও দিব। এখানে নাকি ইলেকট্রিকের পোল ছিল? হ্যাঁ, 2টা পোল ছিল, 2টা পোলে পড়ে গেছে। 2টা পোল ছিল।
নদীতে পড়ে গিয়েছে। হ্যাঁ, গতবারে পড়ে গেছে দুটা। তারপরে পানীয় জলের যে পাইপ রয়েছে ওটা পড়ে গেছে, ইদানিং পড়ে গেছে, আর ওই দিকে আসে কিছুটা, এটা পড়ে যাবে। জল পাচ্ছেন? জল না, এখানে জলের ছিন্ন নাই, বিচ্ছিন্ন পরিবেশ। ওই সামনে প্রাইমারি স্কুলের ওখান থেকে পাওয়া যাচ্ছে, প্রাইমারি স্কুল থেকে। জলও বন্ধ রয়েছে। জল বন্ধ রয়েছে। কি নাম আপনার? বিপুল চন্দ্র সাহা। ইসিসিএন খবর, দিনহাটা। রাজবংশী ভোটে নতুন সমীকরণ, অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টার্গেট 2026 বিধানসভা নির্বাচন। কোচবিহারের 9টি আসন ফিরে পাওয়ার লড়াইয়ে সবথেকে বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে রাজবংশী ভোট ব্যাংক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তার জন্যই কি আজ মদনমোহন বাড়ির পুজো সেরে সোজা কোচবিহারের রাজবংশী মুখ অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, 2024 লোকসভা নির্বাচনে কোচবিহার আসন জয়লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন রাজবংশী ভোট ব্যাংক, যার অন্যতম মূল কাণ্ডারি ছিলেন অনন্ত মহারাজ বলে মনে করা হয়। যদিও তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ, তথাপি তিনি প্রকাশ্য সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছিলেন, বিজেপিতে থেকে কোনো কাজ করতে পারছেন না তিনি, মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারছেন না। তার এই বিমুখ হওয়াকেই কাজে লাগিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলে মনে করা হয়। আর তার জেরে কোচবিহার লোকসভা আসন নিজেদের ঝুলিয়ে রাখতে সমর্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহারের বিজেপির লোকসভা সাংসদ তথা অনন্ত মহারাজ ওরফে নগেন রায়ের সাথে সাক্ষাৎ করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে রাজবংশী হলুদ গামছা পরিয়ে হাত জোড় করে স্বাগত জানান অনন্ত মহারাজ। এরপরেই এক গোপন বৈঠক শুরু হয় তাদের মধ্যে। তবে এখনো পর্যন্ত বৈঠকে কি সিদ্ধান্ত হলো বা কি আলোচনা হলো তা পরিষ্কার করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে বিজেপি শিবিরে আশঙ্কা করা হচ্ছে অনন্ত মহারাজ দলবদল করে তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন। সেক্ষেত্রে বিধানসভা 2026 সম্পূর্ণ তৃণমূলের দখলে থাকবে কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্র বলেই দাবি করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গে অনন্ত মহারাজ সাংবাদিকদের মুখোমুখি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্যই এসেছিলেন। আর আমার পরিচয় শুনতে চেল, আমি কোন বংশে সেটা বললাম। আমি বললাম আমাদের বংশের আমার ওই মহারাজ নরক এবং ভবদত্ত, আমরা সেই বংশের লোক। এই কামাখ্যা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস। তারপরে আমাদের পরে রাজবাড়ি হচ্ছে তোমার গোসানিমারি মহারাজ কান্তেশ্বর। তারপরে প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, ভাস্কর বর্মার সূর্য মন্দির পাহাড় যেটা বলে ওইটাই। এরকম করে আমার ডাইনেস্টিটা চলেছিল। তারপর আমার ডাইনেস্টি এন্ড হয়ে যায়। পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশভূত, তারে বংশভূত হারিমণ্ডল এরা আবার পুনঃস্থাপন করে তার বংশটা এখানে এই 26তম রাজত্ব করলো। আর মহারাজা জগদেবেন্দ্রনারায়ণ যখন সমাপ্ত হয়, তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বিরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়াত হয়, তারপরে 1994 সনে আমার করোনেশন হয় আমাদের ওই প্যালেজে, গোসানিমারি প্যালেজে। তখন তো এখানকার লোক আমাকে এই রূপে দেখে। তো সে তো আমি সেই কথা বললাম যে আমি এই বংশের থেকে আসছি, এই বর্তমানে আমার ইতি। দিদির সাথে কখন যোগাযোগ হয়েছে আপনার? দিদির সাথে তো প্রথম যোগাযোগ হলো বিশ্বমাবী চিলারের জন্মজয়ন্তী, উনি এখানে আসছেন। হ্যাঁ, আর আজকে উনি আমার বাড়িতে আসলেন। এই বৈঠকের যে বিষয়টা, এই বৈঠকটাকেই আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন? প্রথম না, আমি ক্লিয়ার করে বলছি, আমি না কোনো তৃণমূলের সাথে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছে। তবে এই বার্তাটা দেওয়া হয়েছিল আজকে সকালে, এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? না, রাজনৈতিক কোনো আলোচনা নেই। আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন মুখ্যমন্ত্রী? উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো। আর আমি আমার যে ফান্ডের টাকা আছে, এমপি ফান্ডের টাকা, সেটাই পর্যন্ত আমি ইউটিলাইজ করতে পারছি না। হ্যাঁ, সেই বিষয়ে বিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করেনি। এসপির সঙ্গে চিলারায়ের জন্মজয়ন্তীর বিষয়ে আমি এখানে যে 2 বছর এখানে হলো নিউ বানেশ্বরে, এবার আমরা প্রস্তুত নিয়েছিলাম, মাটি কমপ্লিট হয়েছিল,
যখন দিচ্ছে না তারপরে আমি এসপি সাহেব গেছিলাম, আমাকে এসপি সাহেব দেখাই করেনি। সেহেতু আমি কি বলবো বলেন? এই বিষয়ে এই বিষয়গুলো কি জানিয়েছেন? না এই বিষয়ে বলিনি, কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি হইনি। তো বলছে যে ঠিক আছে, এরপরে কোনো প্রবলেম হবে না বলছে। উনি আজকে কি খেলেন? উনি কি খেলেন? শুধু গ্রিন টি খেয়েছেন, আর বাকি আমরা যতটুকু করেছি উনি শুধু দেখেছেন। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? হ্যাঁ, যেহেতু এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। কোনো বার্তা দিলেন কি আপনি? আমি কোনো পলিটিক্যাল দলে নেই, আপনি বুঝেন, আমি কোনো পলিটিক্যাল দলে নেই, ঠিক আছে? আপনি তো বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ, সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন, এটা নিয়ে আপনার দল মানে বিজেপি তো আপনাকে কৈফিয়ত চেতে পারে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায় আমি কি করব? ইসিসিএন খবর, দিনহাটা। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আল্ট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতিবিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। ট্রেন দুর্ঘটনার 24 ঘন্টার মধ্যে ফের ট্রেন পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ রেল কর্তৃপক্ষের। সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদাওয়া ব্লকের রাঙাপানি ও নিজবাড়ি রেল স্টেশনের মাঝে নির্মলজোত এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনটির পেছনে সজোরে ধাক্কা মারে একটি মালবাহী ট্রেন, যার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে 3টি বগি লাইনচ্যুত হয়। গার্ডের বগির ভিতরে ঢুকে যায় মালবাহী ট্রেনের ইঞ্জিন। ঘটনায় মৃত্যু হয় 10 জনের, পাশাপাশি আহত প্রায় 40 জন যাত্রী। দুর্ঘটনার পরেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালায় রেল কর্তৃপক্ষ। পরিষেবা স্বাভাবিক করার জন্য টানা চলে সংস্কারের কাজ। সোমবার মাঝরাতেই আপলাইন দিয়ে মালগাড়ি চালিয়ে ট্রায়াল রান হয়। এরপর মঙ্গলবার সকালে আপলাইন দিয়ে শতাব্দী এক্সপ্রেস এবং কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেস পাশ করানো হয়। তবে ডাউন লাইনে এখনো সংস্কারের কাজ চলছে। ওই লাইন দিয়ে ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ইসিসিএন খবর, দিনহাটা। অটোমেটিক সিগন্যাল কাজ করছিল না, সেই জায়গায় কাগজে সিগন্যাল দিয়েও কাজ করা যায়। কিন্তু মালগাড়ির গতিবেগ 78 কিলোমিটার ঘন্টায় কি করে গেল, সবটাই তদন্ত করে দেখা হবে। ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন চিফ কমিশনার অফ रेलवे सेफ्टी जनक कुमार गर्ग। यहाँ पर एडीआरएम ऑफिस है, वहाँ पर इंक्वायरी करेंगे। आज आप तो इन्वेस्टिगेशन कर रहे हैं, इन्वेस्टिगेशन करेंगे तभी पता चलेगा कि हुआ क्या है, एक्चुअली में हुआ क्या है, क्यों ऐसा हुआ है। सर लोकेशन पे आप है, सर लोकेशन को देख के आपको मतलब क्या आप समझे, क्या कुछ शेयर कीजिए सर। सर ये ऑटोमेटिक सिग्नल बैटरी है। हाँ सर, ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को। तो पहले वाली ड्राइवर को भी फॉलो करना है, पीछे वाले को करना है। अब इसमें क्या गलती है उसी का इन्वेस्टिगेशन करना है। सर चोइताली बोल के सिग्नल है 300-400 मीटर दूरी पे है, वहाँ से क्रॉस करते हुए है, तो इतना लिटिल डिस्टेंस से कैसे ये 78 किलोमीटर स्पीड में गया, वही तो अभी इन्वेस्टिगेट करने दोगे तभी तो पता चलेगा। सर इन्वेस्टिगेट कर रहे हैं, सारा सर एक पैसेंजर है सील कर लिया गया है, सारी अथॉरिटी जो दी गई हैं वो सब सील कर ली गई है। लोगों से अभी इंक्वायरी होगी, उसके बारे में पता चलेगा कि सिग्नलिंग कोई फेलियर था, कल ऑटोमेटिक सिग्नल फेलियर था, पेपर सिग्नल मिला है ऐसा बोल रहा है। नहीं, अथॉरिटी दी जाती है, जैसे ऑटोमेटिक सिग्नल होता है, कोई सिग्नल खराब होता है तो अथॉरिटी दी जाती है इसको। अथॉरिटी बाद भी कैसे चले हैं वो सब इन्वेस्टिगेट का है, इन्वेस्टिगेट किया जाएगा। सर एक पैसेंजर लास्ट सवाल। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর।
সবার মাঝে, সবার সাথে।